প্রিয় শিক্ষার্থীবৃন্দ, অনলাইন ক্লাসে স্বাগতম। আমি সচিব চাকমা, প্রভাষক, ইতিহাস, সৃজক কলেজ, বাঘাইছড়ি, রাঙ্গামাটি পার্বত্য জেলা। আজকে দ্বিতীয় পত্রের প্রথম অধ্যায়ের শিল্প বিপ্লবের কারণ শিল্প বিপ্লব পরবর্তী ইংল্যান্ড, এই দুটি বিষয়ের উপরে আমি আজকে আলোচনায় যাচ্ছি। এখানে যে শিকনপল হিসেবে রেখেছি সেটা হচ্ছে ইংল্যান্ডের শিল্প বিপ্লব ঘটার কারণ ব্যাখ্যা করতে পারবে, শিল্প বিপ্লব পরবর্তী ইংল্যান্ডের অর্থনৈতিক, সামাজিক ও রাজনৈতিক অবস্থা ব্যাখ্যা করতে পারবে। এখানে শিল্প বিপ্লবের কারণ যদি আমরা ব্যাখ্যা করি তাহলে বলবো যে অষ্টাদশ শতাব্দীর মধ্যভাগে থেকেই যন্ত্রপাতির ব্যাপক প্রচলনের মাধ্যমে জীবনযাত্রার প্রণালীর এক বিরাট পরিবর্তন সাধিত হলেও শিল্প বিপ্লবের ক্ষেত্র প্রস্তুত হয়েছিল বহু পূর্ব থেকেই। সাধারণত যেসব কারণে শিল্প বিপ্লব ঘটে থাকে তা হলো: 1. বাণিজ্য বিপ্লব। এই বাণিজ্য বিপ্লবের যদি আমরা ব্যাখ্যা করি, এখানে 1500 থেকে 1750 খ্রিস্টাব্দের সময়কালকে ইতিহাসবিদরা বাণিজ্যিক পুঁজিবাদের যুগ বলে অভিহিত করেছেন। এই সময়ে ইউরোপে ব্যবসা বাণিজ্যের ব্যাপকভাবে সম্প্রসারিত হয়েছিল। আমেরিকা, ভারতবর্ষ ও চীনের বাণিজ্য দ্বার খুলে গেলে ইউরোপীয়রা প্রচুর কাঁচামালের সন্ধান পান। এই কাঁচামালের চাহিদা মেটানোর জন্য উৎপাদন প্রণালীর তারা পরিবর্তনের প্রয়োজন অনুভূত হয়। এই সময় তারা বিভিন্ন যন্ত্রপাতি আবিষ্কারের পর এই সকল কাঁচামাল ব্যবহার করে প্রয়োজনীয় পণ্য সামগ্রী উৎপাদনের পদক্ষেপ গ্রহণ করে ইউরোপীয়রা। তাছাড়া সামুদ্রিক বাণিজ্য প্রচারের ফলে ইউরোপের অনেক বণিক শ্রেণী বিত্তশালী হয়ে ওঠে। এই বিত্তশালীরা তাদের মূলধন বিনিয়োগ করার আগ্রহী হয়ে ওঠে। তারা মূলত নতুন নতুন যন্ত্রপাতি আবিষ্কারের জন্য মূলধন বিনিয়োগ করতে থাকে। এ সময় আমেরিকা থেকে প্রচুর পরিমাণের স্বর্ণ, রৌপ্য ইউরোপে আমদানি হতে থাকে। এর ফলে সকলের গ্রহণযোগ্য ধাতব মুদ্রা প্রচলন হয়। ধাতব মুদ্রাকে কেন্দ্র করে প্রচুর মূলধন গড়ে ওঠে। এই মূলধন শিল্প বিপ্লবের সহায়ক ভূমিকা পালন করে। সুতরাং 1600-17 শতকের বাণিজ্য বিপ্লব ছিল শিল্প বিপ্লবের পটভূমি। তারপরে কৃষি বিপ্লব মূলত শিল্প বিপ্লবের একটা কারণ। ঐতিহাসিকরা কৃষি বিপ্লবকে শিল্প বিপ্লবের পূর্বশর্ত হিসেবে চিহ্নিত করেছেন। ইংল্যান্ডে অষ্টাদশ শতকের শিল্প বিপ্লবের পূর্বে 1600 ও 17 শতকে কৃষি বিপ্লব ঘটেছিল। শিল্পের প্রসারের ফলে দলে দলে গ্রামের মানুষ শহরে ভিড় জমায়। ফলে কৃষি ভিত্তিক ইংল্যান্ডে তারা পরিণত হয়। এইভাবে তারা বিভিন্ন পতিত জমি
পরে থাকে তারা কৃষকরা যখন শহরের দিকে ধাবিত হয় তখন যে অনাবাদি জায়গা থাকে সেগুলো পতিত অবস্থায় থেকে যায়। পরবর্তীতে তারা পতিত জমি উদ্ধার করে এখানে বিভিন্ন খামারে পরিণত করা হয়। এইভাবে তারা শিল্পের প্রসারের ফলে দলে দলে গ্রামের মানুষ শহরে যাওয়ার কারণে ইংল্যান্ডের কৃষিভিত্তিক যে শিল্প সেটা আস্তে আস্তে ধ্বংস হতে থাকে। তারপরে এর ফলে এখানে পরবর্তীতে আস্তে আস্তে তারা ওই বিভিন্ন কলকারখানা যখন গড়ে ওঠে তখন তারা সেভাবে কৃষি থেকে তারা যান্ত্রিক অর্থাৎ কলকারখানা ভিত্তিক অবস্থানে চলে যেতে থাকে। এখানে আমরা আরও শিল্প বিপ্লবের কারণ হিসেবে চিহ্নিত করি প্রযুক্তির উদ্ভবকে। শিল্প বিপ্লবের কারণ হিসেবে এই প্রযুক্তির উদ্ভব একটা অনন্য ভূমিকা পালন করে। 16 শতকের মধ্যভাগ থেকে ইংল্যান্ডের উৎপাদন ব্যবস্থায় পুঁজির অনুপ্রবেশ ঘটে। 17 থেকে 18 শতকে কুটির শিল্পের পরিবর্তে কারখানা সৃষ্টি হয়। উৎপাদন, যোগাযোগ ও পরিবহনের ক্ষেত্রে প্রযুক্তির ব্যবহার করে কাঁচামাল আনা নেওয়া করে ভোক্তার নিকট পৌঁছানো সম্ভব হয়। এরপর এখানে যে আমরা দেখেছি বিভিন্ন ধরনের যে প্রযুক্তির উদ্ভবের ফলে রেল ইঞ্জিন, বিভিন্ন ধরনের যানবাহন, তারা নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র তারা এই যানবাহনের মাধ্যমে তারা অর্থাৎ প্রযুক্তির মাধ্যমে যে উন্নয়ন সেটা আমরা লক্ষ্য করি। তারপরে শিল্প বিপ্লবের কারণ হিসেবে আমরা আর একটা চিহ্নিত করতে পারি, সেটা হচ্ছে অর্থনৈতিক অবস্থা। এই অর্থনৈতিক অবস্থায় 16 শতাব্দীর বেষ্টনীকরণ আন্দোলন অষ্টাদশ শতাব্দীতে অধিকতর জোরদার হয়ে ওঠে। ক্রমবর্ধমান জনসংখ্যার বাড়তি খাদ্যের চাহিদা পূরণ করাই ছিল এই আন্দোলনের উদ্দেশ্য। এই আন্দোলনের মধ্য দিয়ে তখন প্রচলিত পুরাতন কৃষি ব্যবস্থা অবসান ঘটিয়ে প্রযুক্তি নির্ভর কৃষি ব্যবস্থা চালু করা হয়। অনাবাদি জমিগুলো আবাদ হতে থাকে, ফলে কৃষির উৎপাদন বেড়ে যায়। এ সময় ব্যবসা বাণিজ্যেরও প্রসার ঘটে। ব্যবসা বাণিজ্যের বৃদ্ধির সাথে সাথে ব্রিটেনের উৎপাদিত দ্রব্যের চাহিদা বৃদ্ধি পেতে থাকে। সুতরাং ইংল্যান্ডের উদ্যোক্তারা তথা শিল্পের মালিকরা তারা অধিক পণ্য উৎপাদনে আত্মনিয়োগ করে। প্রযুক্তির মাধ্যমে তারা খনিজ সম্পদ উত্তোলন করে শিল্পে ব্যবহার শুরু করে। কৃষিতে প্রযুক্তি ব্যবহারের ফলে কৃষি বিপ্লব ঘটে। ব্রিটেনে শিল্পজাত দ্রব্যের মান উন্নত বলে বিশ্ববাজারে এর চাহিদা ব্যাপক। এই সকল সুযোগ সুবিধার কারণে ব্রিটেনে তথা ইংল্যান্ডে শক্তিশালী অর্থনীতি গড়ে ওঠে। তারপরে এই সামাজিক অবস্থা শিল্প বিপ্লবের একটা অনন্য কারণ সামাজিক অবস্থা। এই সামাজিক অবস্থায় এখানে 15 শতকের পর থেকে বিশেষ করে ইংল্যান্ডে পারিপার্শ্বিকতার কারণে সমাজ ব্যবস্থার বেশ পরিবর্তন সূচিত হয়। এখানে সামন্ত প্রথা এবং ভূমিদাস প্রথার মতো প্রথাগুলো ইংল্যান্ড থেকে প্রথম বিলুপ্তি হয়। ইংল্যান্ডের
আইনের শাসন সুপ্রতিষ্ঠিত হওয়ায় সকল প্রকার সামাজিক কুসংস্কার ইংল্যান্ডের মাটি থেকে বিদায় হয়। পরবর্তী তারা পারস্পরিক ভ্রাতৃত্ববোধ গড়ে ওঠে, একে অপরকে সাহায্যের হাত বাড়িয়ে দেয়, স্বাধীন সমাজ ব্যবস্থা স্বাধীনভাবে বসবাস করতে থাকে। তারা অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হয়, কৃষি কাঠামো ধনী কৃষকের উদ্ভব ঘটে, কৃষি ব্যবস্থায় পুঁজিবাদী ধারার পরিবর্তন হয়, ফলে সমাজ ব্যবস্থায় নতুন নতুন উদ্যোক্তা ও উৎপাদন শ্রেণীর উদ্ভব ঘটে। সমাজ ব্যবস্থার সচ্ছল ও অসচ্ছল কৃষক, মধ্যবিত্ত, সমাজ ব্যবস্থার নতুন নতুন উদ্যোক্তা ও উদ্যোক্তার সংখ্যা বাড়তে থাকে। এই সকল উদ্যোক্তারা শিল্প বিপ্লবে এগিয়ে আসে। তারপরে রেনেসাঁর প্রভাব। আমরা যদি বলি শিল্প বিপ্লবের অন্যতম কারণ রেনেসাঁর প্রভাব, এটা অবশ্যই শিল্প বিপ্লবের ক্ষেত্রে রেনেসাঁ বা নবজাগরণের প্রভাবও কম এখানে খুবই গুরুত্বপূর্ণ। পূর্বে গির্জার একছত্র প্রভাবের কারণে সমাজে মুক্ত জ্ঞান বিজ্ঞান চর্চার পথ রুদ্ধ ছিল। মানুষ শিক্ষা দীক্ষায় রাষ্ট্রের কাছ থেকে কোনোভাবেই সহযোগিতা বা উৎসাহ পায়নি। দেশের নাগরিকরা ছিল রাজা প্রজা, রাজা নাগরিকদের তার প্রজা হিসেবেই দেখত। প্রজাদের যেই শিক্ষা দীক্ষা জ্ঞানী হওয়ার প্রয়োজন আসে তা অনেক রাজারাই মনে করত না। যুগের পর যুগ প্রজারা প্রজায় থেকে যেত। রাষ্ট্রের এই ধরনের সীমাবদ্ধতার কারণে প্রজারা বিকশিত হওয়া বা সচেতন হওয়ার কোনো সুযোগ পায়নি। কিন্তু 15 শতকের পর থেকে ইউরোপে বিভিন্ন দেশে রেনেসাঁ সৃষ্টি হয়। বিভিন্ন আবিষ্কার জ্ঞান বিজ্ঞান বিকাশ পারিপার্শ্বিকতার ফলে মানুষ যুক্তিবাদ মানবতাবাদ ও সচেতনতাবাদী হয়ে পারিবারিক ও সামাজিক উন্নয়নের উদ্বুদ্ধ হতে থাকে। রেনেসাঁর প্রভাবে ইউরোপে বিশেষ করে ইংল্যান্ডে 17-18 শতকে শিক্ষা সংস্কৃতি দর্শন পদার্থবিদ্যা রসায়ন প্রভৃতি বিষয়ে জ্ঞানের ধার উন্মোচিত হয়। রেনেসাঁ মানুষকে মধ্যযুগীয় সংকীর্ণতা থেকে মুক্তির সন্ধান দেয়। ফলে শিল্প ও প্রযুক্তির ক্ষেত্রেও ব্যাপক পরিবর্তন আসে। এই পরিবর্তন শিল্প বিপ্লব সৃষ্টিতে ব্যাপক ভূমিকা পালন করে। তারপরে এখানে আমরা যদি দেখি শিল্প বিপ্লব পরবর্তী ইংল্যান্ডের অর্থনৈতিক অবস্থা। শিল্প বিপ্লব পরবর্তী অর্থনৈতিক অবস্থা এখানে যেই চিত্রটা দেখা যাচ্ছে সেই চিত্রের মধ্যে আমরা যদি দেখি এখানে প্রথমে পুঁজিবাদের উদ্ভব, কৃষিপ্রধান দেশ হতে শিল্পপ্রধান দেশে রূপান্তর, নতুন নতুন শহর সৃষ্টি, উৎপাদন বৃদ্ধি, যোগাযোগ ব্যবস্থার উন্নতি, বিশ্বব্যাপী উপনিবেশ স্থাপন। এই বিষয়গুলো যদি আমরা আলোচনায় যাই তাহলে আমরা প্রথমেই পুঁজিবাদের উদ্ভব বিষয়টি নিয়ে আমাদের একটু আলোচনা করা দরকার। এখানে শিল্প বিপ্লবের ফলে বৃহৎ শিল্প কারখানা তৈরি হয়। এতে কুটির শিল্প ধ্বংস হয়, কারণ বৃহৎ শিল্প কারখানা গড়ে তুলতে প্রচুর পুঁজির প্রয়োজন হয়, যে পুঁজি ক্ষুদ্র উদ্যোক্তাদের পক্ষে সংগ্রহ করা সম্ভব ছিল না। পুঁজিপতি শ্রেণী ও অর্থ লব্ধিকারী প্রতিষ্ঠানগুলো শিল্প ক্ষেত্রে পুঁজি বিনিয়োগ করে। শিল্পের মালিকগণ
দেশের চাহিদার তুলনায় অধিক পণ্য উৎপাদন করে বিশ্ববাজারে বিক্রি করে, উৎপাদিত পণ্য ইচ্ছেমতো মূল্যে বিক্রি করে অধিক মুনাফা অর্জন করে। এইভাবে তারা একচেটিয়া তারা তাদের যেই ব্যবসা তারা সেভাবে ধরে রাখার চেষ্টা করে। কার্ল মার্কস তিনি বলেছিলেন, ধনী আরও ধনী হয় আর গরিব আরও গরিব হয়। এটা মূলত এখানে যেই পুঁজিবাদী সমাজ তারা তাদের চিন্তা করে আর শ্রমিকদের চিন্তা তারা করে না, সেই জন্যে তিনি এই কথাটা বলেছিলেন। তারপরে আমরা যদি দেখি কৃষি প্রধান দেশ হতে শিল্প প্রধান দেশে রূপান্তর। এখানে শিল্প বিপ্লবের পূর্বে ইংল্যান্ডের একটি কৃষি প্রধান দেশ ছিল, আমরা পূর্বেও আলোচনা করেছি। তো এখানে ৮০% লোক মানুষ কৃষিকাজের সাথে জড়িত ছিল। তখন শিল্প বিপ্লবের ফলে কৃষি প্রধান ইংল্যান্ড শিল্প প্রধান ইংল্যান্ডে পরিণত হয়। বৈজ্ঞানিক আবিষ্কারের ফলে অধিক মুনাফা লাভের আশায় পুঁজিপতিরা কৃষির সেই শিল্প কারখানা স্থাপনের মনোযোগী হয়। এইভাবে কৃষিতে গুরুত্ব কমে যায়, এর ফলে বেকার কৃষি শ্রমিকরা শহরে কারখানার শ্রমিকে পরিণত হয়। তারপরে নতুন নতুন শহর সৃষ্টি। এখানে যে ছবিটা আমি উপস্থাপন করেছি সেটা দেখলেই বোঝা যায়, ইংল্যান্ডের শিল্প বিপ্লবের প্রভাবে নতুন নতুন শহর গড়ে ওঠে। অধিক শিল্প উৎপাদনের জন্য অধিক কারখানার প্রয়োজন হয়। এইভাবে তারা বিভিন্নভাবে কৃষি কাজ হ্রাস পাওয়া, কারখানায় কাজ পাওয়ার উদ্দেশ্যে দলে দলে লোক শহরে আসতে থাকে। ম্যানচেস্টার শহর থেকে মানুষের চাপ বেড়ে যায়। এর ফলে উদ্যোক্তারা নতুন নতুন স্থানে খোলামেলা পরিবেশে শিল্প কারখানা তৈরি করতে থাকে। মানুষ কাজের সন্ধানে সেখানে গমন করে। এভাবে নরউইচ, ব্রিস্টল, বার্মিংহাম, গ্লাসগো, লিভারপুল, লর্ডস, বার্ডকোট, শেফিল্ড প্রভৃতি নগরে পরিণত হয়। তারপরে আমরা যদি দেখি উৎপাদন বৃদ্ধি, ওই সময় ইংল্যান্ডের উৎপাদন বৃদ্ধি একটা বড় ধরনের প্রভাব পড়ে। শিল্প বিপ্লবের অন্যতম প্রধান অর্থনৈতিক ফল হলো উৎপাদন বৃদ্ধি। হাতের কাজ করার পরিবর্তে শিল্প কারখানা অল্প সময়ে অধিক পণ্য উৎপাদন সম্ভব হয়। এক পরিসংখ্যানে দেখা যায় 1707 খ্রিস্টাব্দ থেকে 1850 খ্রিস্টাব্দ পর্যন্ত ইংল্যান্ডে আমদানি 12 গুণ এবং রপ্তানি 13 গুণ বৃদ্ধি পায়। কয়লা উৎপাদন 1815 খ্রিস্টাব্দে 30 মিলিয়ন টন থেকে 1848 খ্রিস্টাব্দে 50 মিলিয়ন টনে উন্নীত হয়। 1850 খ্রিস্টাব্দে সমুদ্রে যত মালবাহী জাহাজ চলত তার 60% ছিল ইংল্যান্ডের জাহাজ। 1750 খ্রিস্টাব্দে সুতা কাটার কাজে নিযুক্ত ছিল 40,000 লোক। 1831 খ্রিস্টাব্দে তা বেড়ে যায় 8 লক্ষ লোকের। এসব পরিসংখ্যান থেকে প্রমাণিত হয় শিল্প বিপ্লবের ফলে উৎপাদন অনেক গুণ বৃদ্ধি পেয়েছিল। যোগাযোগ ব্যবস্থার উন্নতি। শিল্প বিপ্লবের ফলে ইংল্যান্ডের যোগাযোগ ব্যবস্থা অভূতপূর্ব উন্নতি ঘটে। 1838 খ্রিস্টাব্দে রেলপথের দৈর্ঘ্য ছিল মাত্র 790 মাইল। 1850 খ্রিস্টাব্দে দাঁড়ায় 6621 মাইলে। পিচঢালা রাস্তা নির্মিত হয়। বিভিন্ন জায়গায় ক্যানেল তৈরি হয়। 1751 খ্রিস্টাব্দে নর্থ ওয়েস্ট ইংল্যান্ডের প্রথম ব্রিজ ওয়াটার ক্যানেল নির্মিত হয়। 1766
1774 খ্রিস্টাব্দে লিডস অ্যান্ড লিভারপুল ক্যানেল, 1789 খ্রিস্টাব্দে টেমস অ্যান্ড সেভারন ক্যানেল নির্মিত হয়। ইংল্যান্ডে 1894 খ্রিস্টাব্দে নির্মিত ম্যানচেস্টার শিল্প ক্যানেল পৃথিবীর বৃহত্তম জাহাজ চলাচলের খাল হিসেবে চিহ্নিত হয়ে আসে। এইভাবে গড়ে ওঠে রেলওয়ে নেটওয়ার্ক। তারপরে বিশ্বব্যাপী উপনিবেশ স্থাপন। আমরা যদি দেখি, এখানে শিল্প বিপ্লবের প্রভাবে বিভিন্ন দেশে, বিশেষ করে আমেরিকা, ভারত এবং আফ্রিকার উপনিবেশ স্থাপন করতে সক্ষম হন। নৌশক্তিতে বলীয়ান হয়ে ইংল্যান্ড সমুদ্রের উপর আধিপত্য প্রতিষ্ঠা করে। অষ্টাদশ শতাব্দীর শেষ ভাগে ইংল্যান্ড নাবিক ক্যাপ্টেন কুক অস্ট্রেলিয়া আবিষ্কার করেন, ইংরেজ আধিপত্যের সূচনা করে। কালক্রমে সেখানে 6টি উপনিবেশ স্থাপিত হলে সমগ্র অস্ট্রেলিয়া মহাদেশ ব্রিটিশ সাম্রাজ্যভুক্ত হয় এবং শাসন করার অধিকার পায়। 1737 খ্রিস্টাব্দে এই দেশটি ব্রিটিশ সাম্রাজ্যের একটি ডোমিনিয়ন হিসেবে স্বীকৃতি লাভ করে। ইংরেজদের আমেরিকার 17টি উপনিবেশ ছিল। 1796 খ্রিস্টাব্দে হতে দক্ষিণ পূর্ব এশিয়া পর্তুগিজ, ইংল্যান্ড ও ওলন্দাজ শাসনাধীন হয়। শেষ পর্যন্ত ইংল্যান্ড ও ওলন্দাজ সিংহল, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া শাসন করেছিল। পলাশির যুদ্ধে 1757 খ্রিস্টাব্দে এবং বক্সারের যুদ্ধে 1766 খ্রিস্টাব্দে জয়লাভের ফলে ভারতীয় উপমহাদেশে ইংরেজ শাসন প্রতিষ্ঠিত হয় এবং তারা 200 বছর পর্যন্ত ভারতবর্ষ শাসন করে যায়। তারপরে আমরা অর্থনৈতিক অবস্থার পরে যদি এই সামাজিক অবস্থান যদি দেখি, এখানে ইংল্যান্ডের সমাজ ব্যবস্থা শিল্প বিপ্লবের প্রভাবে ব্যাপক পরিবর্তন লক্ষ্য করা যায়। হাতে কাজ করার পরিবর্তে যন্ত্রের মাধ্যমে কাজ করে অল্প সময়ে অধিক উৎপাদন করা সম্ভব হয়, ফলে নতুন শিল্প কারখানা গড়ে ওঠে। আমরা এখানে ছবিতে দেখতে পাচ্ছি, এই যে ছবিতে আগে মানুষ তারা হাতে কাজ করতো, এখন তারা কলকারখানার মধ্যে বিভিন্ন যন্ত্রপাতির মধ্য দিয়ে তারা উৎপাদন করতে থাকে। তারপরে এখানে এইভাবে তারা ইংল্যান্ডের অভিজাত শ্রেণী এতকাল যে সকল ক্ষমতা ভোগ করত তা তাদের লোপ পেয়ে এখানে বিভিন্ন জায়গায় তারা তাদের যে সমাজ ব্যবস্থা, এই গ্রামীণ লোকজনের, সেটা আমরা পরিবর্তন লক্ষ্য করি। তারপরে আমরা যদি দেখি রাজনৈতিক অবস্থা, এই রাজনৈতিক অবস্থার এখানে শিল্প বিপ্লব ইংল্যান্ডের রাজনৈতিক অঙ্গনে বেশ পরিবর্তন সূচিত হয়। শিল্প বিপ্লবের পর রাজনৈতিক ক্ষমতা ক্রমশ শিল্পপতি ও বণিকদের হাতে চলে যায় এবং তারা বুর্জোয়া হিসেবে পরিচিতি লাভ করে। এসব বুর্জোয়া শ্রেণীর মালিকরা শ্রমিকদের উপর অন্যায় আচরণ করে এবং শিশু ও নারীদের কম মজুরিতে কাজ করাতো। এই কারণে এসব পুঁজিবাদীদের বিরুদ্ধে শ্রমিকরা সংঘবদ্ধ হয়ে বিভিন্ন ট্রেড ইউনিয়ন গঠন করে এবং অধিকার আদায় করে। এইভাবে তারা ভোটাধিকার সহ অন্যান্য অধিকার আদায় করে এবং ইংল্যান্ডে একটি আধুনিক গণতান্ত্রিক রাষ্ট্র হিসেবে স্বীকৃতি লাভ করে। শিল্প বিপ্লবের ফলে অধিক উৎপাদিত পণ্য রপ্তানির জন্য বহির্বিশ্বে বাজার দখলের প্রয়োজন হয় উপনিবেশ স্থাপনে। এ নিয়ে ইউরোপীয় দেশগুলোর সাথে ইংরেজদের তীব্র প্রতিযোগিতা শুরু হয় এবং শিল্প বিপ্লবের ফলে রাজনৈতিক প্রভাবে সমাজতন্ত্রের উদ্ভব হয়। দার্শনিকরা শিল্প বিপ্লবের ফলে সমাজে ধন বন্টনের ক্ষেত্রে বৈষম্য দেখে
শ্রমিকদের দারিদ্র্যের কথা ভেবে এই প্রতিকারের চিন্তা করে, কিন্তু ইংল্যান্ডের রাজনীতিবিদগণ সমাজতন্ত্রের ধারণাকে অগ্রসর হতে না দিয়ে পুঁজিবাদী অর্থব্যবস্থায় রাষ্ট্রপতনের চেষ্টা চালায়। ফলে ইংল্যান্ডের পুঁজিবাদ ও সাম্রাজ্যবাদ রাজনৈতিক আদর্শের ভিত্তি হয়ে দাঁড়ায়। এই কারণে শ্রমিকদের দাবি দাওয়া আদায়ের জন্য শ্রমিক দল বা লেবার পার্টিও জন্ম নেয় এই সময়। তারপর এখানে আজকে আমি বাড়ি কাজ হিসেবে একটা উদ্দীপক তোমাদেরকে এখানে উপস্থাপন করলাম। এখানে যে ছবিগুলো দেখা যাচ্ছে সেই ছবির উপরে একটা উদ্দীপক। প্রথম প্রশ্ন হচ্ছে, কে পাওয়ার লুম আবিষ্কার করেন? ইংল্যান্ডকে পৃথিবীর কর্মশালা বলা হয় কেন? উদ্দীপকে উল্লেখিত চিত্র দিয়ে কী বোঝানো হয়েছে তা ব্যাখ্যা করো। উক্ত ঘটনার সারা বিশ্বে ব্যাপক প্রভাব বিস্তার করে উক্তিটি যথার্থতা যাচাই করো। তাহলে এখানে আজকে যেই তোমাদেরকে আমি আলোচনায় এনেছি সেই আলোচনার বিষয়গুলো তোমরা একটু ভালো করে দেখার চেষ্টা করবা। আর এই করোনার সময়ে তোমরা ভালো থেকো, সবাই সামাজিক দূরত্ব বজায় রেখে চলাফেরা করবা এবং মাস্ক যেখানে যাও সেখানে পরিধান করবা। এই বলে আমার আজকের ক্লাস এখানে সমাপ্ত করলাম। ধন্যবাদ।